গল্প দিলআওয়ারা পর্ব ৯। রোদ্দুর বিষাক্ত নজরে তার জন্মদাতা বাবার মুখোমুখি হয়ে দাপটের সাথে সশব্দে বলে উঠল, শান্তির কথা পরে বলবেন, তার আগে উত্তর দিন। আপনার ওয়াইফ, আমার উডবি ওয়াইফের গায়ে হাত তোলার সাহস পায় কোথা থেকে? আপনার ওয়াইফ কি বেমালুম ভুলে গেছেন? আমার মরহুম ফুপুর দয়ায় আপনি আজকের এই মিস্টার রাজ্জাক রহমান হয়ে এখানে দাঁড়িয়ে আছেন। রোদ্দুরের তীব্র আর সত্য কথায় রাজ্জাক রহমান একেবারে স্তব্ধ হয়ে গেলেন। তিনি আর চোখে নিজের স্ত্রীর দিকে পরখ করতেই দেখলেন জুলেখা রহমান অপরাধীর মতো মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন। রোদ্দুরের কর্কশ কণ্ঠ আবারও প্রতিধ্বনি করে উঠল, কি হলো, কথা বলছেন না কেন? ভুলে গেলেন সব? আপনারা যখন সব হারিয়ে রাস্তার ভিখারি, তখন তো আমার ফুপি আপনাকে আর আপনার পরিবারকে নিজ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। ব্যবসা দাঁড় করানোর জন্য মোটা অঙ্কের টাকাও তিনি দিয়েছিলেন। আর আজ ওনার মেয়েকেই আপনারা কুকুরের মতো অবহেলা করছেন। আপনাদের কি সেই দিনের কথা মনে পড়ে না, যে ফুপি ক্যান্সারে আক্রান্ত হয়েও নিজের টাকা খরচ করে আপনার জীবন বাঁচিয়েছিলেন? সেই বোনের মেয়েকে দুবেলা পেট ভরে খেতে দেন না, একটা টাকা হাতে গুঁজে দিয়ে বলেন না তোর ইচ্ছে মতো খরচ করিস, শুধু কুকুরের মতো একটু খাবার আর পড়াশোনা করালেই সব দায়িত্ব শেষ হয়ে যায়। কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলার মতো কোনো ভাষা নেই, তাই তো? রাজ্জাক রহমান আজ নিজের ছেলের চোখে চোখ রাখার সাহস পেলেন না। বোনের আমানতের মর্যাদা রক্ষা করতে না পারায় তিনি আজ সত্যিই লজ্জিত। দিনের পর দিন অন্যায় হতে দেখেও তিনি স্বার্থপরের মতো নীরব ছিলেন। রোদ্দুর এক তাচ্ছিল্যের হাসি হেসে বিড়বিড় করল, অকৃতজ্ঞের বংশ। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না সে। ধূপধাপ পা ফেলে উপরে চলে গেল এবং বাইকের চাবি নিয়ে নিচে নেমে এসে অথইয়ের হাত ধরে টানতে টানতে বাসা থেকে বের হয়ে গেল। গ্যারেজ থেকে বাইক বের করে অথইয়ের কোনো কথা না শুনেই তাকে বাইকের সামনে বসিয়ে স্টার্ট দিল। অথই ভয়ে রোদ্দুরের বুক শক্ত করে জড়িয়ে ধরে চোখ মুখ খিচে রইল। তার এই ভীতু রূপ দেখে রোদ্দুরের এতক্ষণে তপ্ত রাগটা কোথায় যেন উধাও হয়ে গেল। সে এক হাত দিয়ে অথইকে নিজের বুকের সাথে আগলে রাখল এবং ওর মাথায় একটি নরম চুমু নিয়ে নিঝুম গন্তব্যহীন রাস্তার দিকে বাইক ছুটিয়ে দিল। দীর্ঘ ঘণ্টা দুই পর তারা শহরের বাইরের এক নির্জন জায়গায় এসে পৌঁছালো। রোদ্দুর বাইকটি লেকের ধারে দাঁড় করিয়ে রাখল। সেখান থেকে খানিকটা দূরেই থই থই পানি। রোদ্দুর অথইয়ের হাত আঁকড়ে ধরে লেকের উপর গিয়ে পা ঝুলিয়ে বসল। চারপাশের গম্ভীর অন্ধকার দেখে অথইয়ের শরীর ভয়ে কেঁপে উঠল। সে হাত দিয়ে রোদ্দুরের শার্ট চেপে ধরল। রোদ্দুর ওর ভয়ার্ত রূপ দেখে পরম মায়ায় বুকের সাথে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল, জানেমান, খুব ভয় হচ্ছে। এখান থেকে চলো না রোদ ভাই, জায়গাটা কেমন ভুতুড়ে। অথই কাঁপা কাঁপা গলায় বলল, আমি থাকতেও তোর ভয় করে? রোদ্দুর মিহি স্বরে বলল। অথই চুপ হয়ে গেল। রোদ্দুর কাছে থাকলে সত্যিই কোনো ভয় থাকে না, তবুও এই নির্জন নিঝুম পরিবেশের কারণে বুকটা ধুকপুক করছে। রোদ্দুর আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করতেই অথই উপরের দিকে তাকালো। সেখানে মখমলের মতো কালচে নীল আকাশে রূপালি চাঁদ একাকী জ্বলজ্বল করছে। চাঁদের সেই স্নিগ্ধ আলো থই থই পানিতে এসে প্রতিফলিত হয়ে এক অদ্ভুত মায়াবী রূপ নিয়েছে। চাঁদের পাশেই একটা ছোট্ট উজ্জ্বল তারা যেন ভিড় জমিয়েছে। সেদিকে অপলক চোখে তাকিয়ে রইল অথই। রোদ্দুর অথইয়ের এই মুগ্ধতা দেখে মুচকি হাসল। ওর মাথাটা নিজের কাঁধে রেখে ফিসফিস করে বলল, জানিস পুতুল, আমি যখন 4টা বছর অন্ধকারের আড়ালে একদম একাকী ছিলাম, তখন তুই আমার তারা হয়ে আমার পাশে ছিলি। তখন তুই পাশে না থাকলে হয়তো রোদ্দুর আজ বেঁচে থাকতো না। কিন্তু আজ তোর জন্য আমার খুব আফসোস হয়। কেন? অথই অবুঝের মতো প্রশ্ন করল। দেখ, এই বেকার পুরুষটা নিজের একটু ভালো থাকার জন্য তোকে বউ করতে চায়, অথচ তোকে বিয়ে করে রানী বানিয়ে রাখার মতো যোগ্য পুরুষের তো অভাব নেই। তবুও তুই আমার এই শূন্য জীবনেই আটকে আছিস। সত্যি বলতো পুতুল, তোর কি কোনো অভিমান হয় না আমার উপর? অভিমান তো প্রচুর হয়। রোদ্দুর একরাশ অসহায় দৃষ্টি নিয়ে অথইয়ের দিকে তাকালো। অথইও রোদ্দুরের দিকে তাকালো। মানুষটার মিষ্টি চোখের মায়ায় সে বারবার হারে। সে হঠাৎ খিলখিল করে হেসে উঠল, জান রোদ ভাই, তোমার উপর আমার ভীষণ অভিমান হয়। তুমি নিজেকে কেন এত তুচ্ছ ভাবো বলো তো? আমি তো ভেবে রেখেছি এই অভিমানের আসল প্রতিশোধটা বিয়ের পর নেব। রোদ্দুর অবাক হয়ে বলল, তা শুনি, আমার পুতুল রানী কিভাবে প্রতিশোধ নেবে? তোমাকে ভালোবাসার লোভ দেখিয়ে চুপি চুপি পালিয়ে যাব, তখন বুঝবে কত ধানে কত চাল। ওর এমন পাগলাটে চিন্তা শুনে রোদ্দুর হেসে ফেলল। মেয়েটাকে কাছে টেনে জড়িয়ে ধরে উত্তর দিল, সেই সুযোগ তুই পাবি না পুতুল। শেয়ালের নজর বড় তীক্ষ্ণ হয়, মুরগি যতই পালাক সুযোগ পেলেই ধরে ফেলবে। যদিও এখন নিজেকে শেয়াল শেয়াল মনে হচ্ছে, কিন্তু আমার পুতুলটার কষ্ট হবে ভেবে নিজেকে শক্ত করে চেপে রাখলাম। তবে ফার্স্ট নাইটে কিন্তু আমি বিন্দুমাত্র ছাড় দেব না, মনে থাকে যেন। কথাটা শুনে অথই লজ্জায় একদম লাল হয়ে রোদ্দুরের বুকে মুখ লুকালো।
রোদ্দুর এক চিলতে মুচকি হেসে ওকে পরম মমতায় বুকের মাঝে আগলে রেখে দীর্ঘ সময় লেকের মিষ্টি হাওয়া আর রূপালি চাঁদের আলো উপভোগ করতে লাগলো। দেখতে দেখতে বেশ কয়েকটি দিন কেটে গেল। রোদ্দুর ধীর পায়ে নিজের বড় ভাই আহনাফের রুমের দিকে এগিয়ে চলল, কিন্তু দরজার খানিকটা কাছে পৌঁছাতেই ভিতর থেকে ভেসে আসা উত্তপ্ত কথোপকথন তার কানে এলো। স্টপ আহনাফ, তুমি কি আমার সাথে ফাজলামো করছো? তুমি শুধু মুখে বলবে আর আমি অমনি বিশ্বাস করে নেব যে ওই মেয়েটা তোমার জাস্ট ফ্রেন্ড হয়? মিতা, জাস্ট শাট আপ। অনেক হয়েছে আর নয়। তোমাকে কতবার বোঝালে বিশ্বাস করবে যে ও শুধুই আমার একজন ফ্রেন্ড? তাছাড়া তুমি তো ভালো করেই জানো ওর ডিভোর্স হয়ে গেছে, আর সেই মানবিক কারণেই ওকে আমি একটু সঙ্গ দিই। একদম সঙ্গ দেবে না, আমি কিছুতেই এসব মানব না। তুমি কেন ওই ডিভোর্সি মেয়ের সাথে এত মেলামেশা করবে? সব বিষয়ে কেন ওকে হেল্প করতে যাবে শুনি? মিতা, সত্যি বলছি আমার এবার চরম রাগ হচ্ছে। সামনে থেকে সরে যাও, আমাকে বের হতে হবে। যেতে দেব না তোমায় আমি। মিতা, সরো বলছি। বললাম তো যেতে দেব না। তুমি নিশ্চয়ই ওই ডিভোর্সি মেয়ের সাথে ডেট করতে যাচ্ছ, তাই না? যে মেয়ে নিজের স্বামীকে ছেড়ে চলে এসেছে, সে এখন আমার সুখের সংসার ভাঙতে যায়। ওই মেয়ের কাছে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না, মানে দেব না। কথাটা শেষ হতে না হতেই সজোরে ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দিল আহনাফ। মিতা তার খালাতো বোন। বাবা মায়ের জেদে আহনাফকে বাধ্য হয়ে তাকে বিয়ে করেছিল। যদিও আহনাফ মনে মনে অন্য একটি মেয়েকে ভালোবাসত, তবে সেই মেয়েটি কোনোদিন আহনাফের এই অনুভূতির কথা জানতই না। পরবর্তীতে মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। আহনাফও মিতাকে নিয়ে নিজের মতো সংসার সাজানোর চেষ্টা করছিল, কিন্তু ভাগ্যচক্রে সম্প্রতি সেই মেয়েটি ডিভোর্স হয়ে যায় এবং সে বাবার বাড়ি ফিরে আসে। কাকতালীয়ভাবে আহনাফ যে অফিসে চাকরি করে, মেয়েটিও সেখানেই নতুন জয়েন করে। সেখানে তাদের সামান্য কথা হতো মাত্র, কিন্তু তাতেই মিতার সন্দেহের আর অভিযোগের অন্ত ছিল না। এই নিয়ে বাড়িতে রোজই ঝগড়াঝাটি লেগেই থাকতো। আহনাফ আজ চূড়ান্ত বিরক্ত হয়ে পড়েছে। সে কোনোদিন মেয়েটিকে নিজের করে পায়নি ঠিকই, কিন্তু নিজের সেই অতীত ভালোবাসা নিয়ে মিতার এমন কুৎসিত আর নোংরা মন্তব্য সে আর সহ্য করতে পারল না। সে আর কোনো কথা না বাড়িয়ে বড় বড় পদক্ষেপে রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বের হতেই আহনাফ সামনে রোদ্দুরকে দাঁড়িয়ে থাকতে দেখল। তখন রোদ্দুর তোতলাতে শুরু করলো, ভাইয়া আসলে তোকে কোনো কৈফিয়ত দিতে হবে না। শোন, এখানে দাঁড়িয়ে আছিস ভালোই হয়েছে, চল তোর সাথে একটা জরুরি কথা আছে। আহনাফ গম্ভীর মুখে বলল। আহনাফের সাথে পা মিলিয়ে রোদ্দুর বারান্দার দিকে এগিয়ে গেল। বারান্দার গ্রিল ধরে দুজনে পাশাপাশি দাঁড়ালো। আহনাফ কয়েকটা গভীর শ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করে রোদ্দুরের দিকে তাকালো। তোকে আজই আমার সাথে রাজশাহী যেতে হবে রোদ্দুর। হোয়াট, রাজশাহী? আমি? রোদ্দুর চমকে উঠে দুপা পিছিয়ে গেল। সরি ভাইয়া, আমি আমার পুতুলকে একা ফেলে রেখে কোথাও যেতে পারবো না, তুমি একাই যাও। দেখ রোদ্দুর, আমি তোর কাছে বড় ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করছি। খুব তাড়াতাড়ি আমরা কাজ সেরে ফিরব। রাজশাহীতে আমার একটা খুব ইম্পর্টেন্ট অফিসিয়াল কাজ আছে, আর অথৈকে দেখে রাখার জন্য বাড়িতে তো মানুষ আছেই। ভাইয়া, তুমি বুঝতে পারছো না, আমি সত্যি পুতুলকে ছেড়ে দূরে থাকতে পারি না। মেয়েটাকে ছেড়ে ওই 4টা বছর বাদে আজ পর্যন্ত একটা রাতও আমি কোথাও কাটাইনি, আর সেখানে দুইটা দিন বাইরে থাকা। তাছাড়া আজ মাহিরও তো বাসায় আসবে শুনলাম। তুমি তো ভালো করেই জানো মাহির স্বভাব চরিত্র কেমন। এত বড় রিস্ক নিয়ে আমি পুতুলকে একা রেখে কিভাবে যাব বলো তো আমাকে? অথৈকে নিয়ে তোকে বিন্দুমাত্র টেনশন করতে হবে না, ওর কিচ্ছু হবে না। ওর সিকিউরিটির দায়িত্ব আমি নিচ্ছি, কেউ ওকে স্পর্শ করতে পারবে না। কিন্তু ভাইয়া, বিশ্বাস করিস না তোর এই ভাইকে। আহনাফ রোদ্দুরের কাঁধে হাত রেখে চোখ দুটো ছোট করে তাকালো। আর কোনো কথা বলতে পারল না রোদ্দুর। নিজের পুতুলকে ছেড়ে থাকাটা যে তার জন্য কত বড় যন্ত্রণার তার বলে বোঝানো অসম্ভব। কিন্তু জীবনে প্রথমবার আহনাফ নিজে এসে তার কাছে সাহায্য চাইছে। বড় ভাইয়ের এই অনুরোধ ফেলে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। আবার মন জুড়ে অজানা এক ভয়ে এসে ভিড় করেছে। সে অত্যন্ত নিচু ও ভারাক্রান্ত গলায় শুধালো, কবে যেতে হবে? আজকে রাতেই? এত দ্রুত? অথৈয়ের সাথে কথা বলার থাকলে এখনই গিয়ে বলে আয়। হাতে আর মাত্র ঘন্টা কয়েক সময় আছে। কথাটা শুনে রোদ্দুর একরাশ অসহায় আর করুণ চোখে অথৈয়ের রুমের দিকে পা বাড়ালো। সে যত এগোচ্ছে নিজের অজান্তেই বুকের ভেতরটা অজানা কোনো আশঙ্কায় তত তীব্র গতিতে কেঁপে উঠছে। রোদ্দুর রুমের দরজায় গিয়ে এক মুহূর্ত থমকে দাঁড়ালো। ভেতরে মিষ্টি কণ্ঠে ভেসে আসছে অথৈয়ের পবিত্র সুর। অথৈ জায়নামাজে বসে অপার্থিব এক স্নিগ্ধতায় মিষ্টি ও মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। রোদ্দুর বরাবরই অথৈতে মুগ্ধ, আর তার উপর এই পবিত্র আবহ তাকে যেন এক অন্য জগতে নিয়ে গেল। মেয়েটার রুমের কোনো ফ্যানের ব্যবস্থাটুকু পর্যন্ত করে দেওয়া হয়নি। এত প্রচণ্ড গরমেও অথৈ ভিজে চুপচাপ তেলাওয়াত করে চলেছে। রোদ্দুর এই সময়টায় সাধারণত বাসায় থাকে না, তাই সে কোনোদিন জানতও না যে অথৈ রোজ এই সময়ে কোরআন পড়ে। রোদ্দুর ধীর পায়ে নিঃশব্দে ভেতরে ঢুকলো।
বিছানা থেকে একটা হাত পাখা তুলে নিয়ে পরম মায়ে অথইকে বাতাস করতে লাগলো। শীতল বাতাসের পরশ আর রোদ্দুরের চেনা সুবাস পেয়ে অথইয়ের ঠোঁটের কোণে এক তৃপ্তির স্নিগ্ধ হাসি ফুটে উঠল। কিছু সময় পর তেলাওয়াত শেষ করে সে জায়নামাজ আর কোরআন শরীফ সযত্নে নির্দিষ্ট স্থানে তুলে রাখল। তারপর ঠোঁটে কিছু দোয়া বিড়বিড় করতে করতে রোদ্দুরের সামনে এসে ওর মাথায় আলতো করে ফু দিল। এটা অবশ্য অথই রোজই করে, তাই রোদ্দুর এতে একটু অবাক হলো না। কিন্তু হঠাৎই রোদ্দুর দু হাত দিয়ে অথইকে নিজের বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরল। অথই ভীষণ চমকে গেল। মানুষটার হঠাৎ কী হলো কিছুই বুঝে উঠতে পারল না সে। ব্যাকুল হয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, রোদ ভাই, কী হয়েছে তোমার? রোদ্দুর এক গভীর তপ্ত শ্বাস ছেড়ে ওর মাথায় গাল ছুঁয়ে বলল, আমাকে ছাড়া 2 দিন একলা থাকতে পারবে পুতুল? কী হয়েছে বলো তো? তুমি কোথায় যাচ্ছ রোদ ভাই? অথইয়ের বুকটাও যেন হঠাৎ ছ্যাঁত করে উঠল। অথইকে আর কি বলবে? সে নিজেই তো এই পুতুলটাকে ছেড়ে এক বিন্দু দূরে যেতে বিন্দুমাত্র মন চাইছে না, কিন্তু এখন আর কোনো উপায়ও নেই। তাছাড়া গত 2-3 দিন ধরে বাসার মানুষগুলোর হাবভাব মোটেও ভালো লাগছে না। রাজ্জাক রহমান, জুলেখা রহমান, মিতা সবাই যেন আড়ালের চোখের ইশারায় কী সব গভীর ষড়যন্ত্রের কথা বলে। রোদুর স্পষ্ট কিছু ধরতে না পারলেও ভেতরটা অজানা আশঙ্কায় কুঁকড়ে উঠছে। আর সকাল থেকেই মনটা ভীষণ ভারী হয়ে আছে। কেমন যেন এক অদৃশ্য যন্ত্রণায় বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেও সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দুবার পা পিছলে পড়ে যেতে নিয়েছিল সে। কিসের এই কুসংকেত তার রোদ্দুরের জানা নেই। সে অথইকে বুকের মাঝে আরেকটু শক্ত করে চেপে ধরে বলল, ভাইয়ার সাথে আমাকে আজই রাজশাহী যেতে হবে জান। কেন? আমি জানি না। ভাইয়া হঠাৎ জরুরি কাজে যেতে বলল। আমার এক বিন্দুও যেতে ইচ্ছে করছে না, কিন্তু বড় ভাইয়ের মুখের উপর না করতে পারলাম না। অথই অনেক কষ্টে নিজেকে রোদ্দুরের বাঁধন থেকে কিছুটা ছাড়িয়ে ওকে বিছানায় বসালো, কিন্তু রোদ্দুর ওর হাত ছাড়ল না। বরং অথইয়ের নরম হাত দুটো নিজের হাতের তালুতে পিষে নিয়ে তীব্র ব্যাকুলতায় আওড়াতে লাগলো, শোন না, আমি এই 2 দিন তোর পাশে থাকবো না। তুই প্রতিটা মুহূর্তে নিজেকে সাবধানে রাখবি। আজ মিতা ভাবির ভাই মাহির বাসায় আসছে। ওই যে সেদিন যে ভার্সিটির সামনে তোর হাত ধরতে চেয়েছিল, সেই লম্পট মাহির। অনেক বছর আগে একবার এই বাড়িতে এসেছিল, তারপর খালামণিরা আসলেও ও সাথে আর আসেনি। আজ ওরা সবাই আসছে। ছেলেটার মন মানসিকতা চরম নোংরা। ওর থেকে সবসময় কয়েক গজ দূরত্ব বজায় রেখে চলবি। আমার দেওয়া ভালোবাসা আর আমানত তুই অন্য কাউকে ছুঁতেও দিবি না, নয়তো কিন্তু তোর এই রোদ ভাই সত্যি সত্যি মরে যাবে পুতুল। রোদ ভাই, তুমি। আমি খুব শিগগিরই কাজ শেষ করে ফিরব। তোকে ছাড়া রোদ্দুর আর একটা মুহূর্ত শান্তিতে থাকতে পারবে না। তুই সবসময় তুলির সাথে কিংবা ছোট আম্মুর পাশে পাশে থাকবি। আমি যাওয়ার আগে ওদেরকে বলে যাচ্ছি, ওই মাহিরের ছায়াও মারাবি না। আমি রোজ ছোট আম্মুর ফোনে তোকে কল দেব, বুঝেছিস? অথই মাথা নেড়ে সায় দিল। রোদ্দুরের এত আকুতি আর অসহায় রূপ দেখে ওর নিজের বুকটাও কষ্টে ভারী হয়ে এলো। রোদ্দুর পাশে থাকলে দুনিয়ার কোনো বিপদকেই ভয় পায় না সে, কিন্তু আজ কেন যেন ভীষণ ভয় করছে। কি অপেক্ষা করছে সামনে? ঠিক তখনই রুমে ঢুকে পড়ল আহনাব। রোদ্দুর প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই আহনাব বলল, সরি ভাই, অফিস থেকে এমার্জেন্সি কল এসেছে, আমাদের এখনই বেরোতে হবে। কিন্তু ভাইয়া। অথই রোদ্দুরকে থামিয়ে দিয়ে নিজেই বলল, ভাইয়া তুমি নিচে যাও, রোদ ভাই আসছে। আহনাব বের হয়ে গেলেও রোদ্দুর শান্ত হতে পারল না। এক অজানা আতঙ্কে ওর কপাল ভিজে উঠেছে। অতই স্বাভাবিক ভঙ্গিতে ওর গাল দুটো ছুঁয়ে দিল। রোদ ভাই, অহেতুক টেনশন করো না তো। আমি একদম সাবধানে থাকবো আর সারাক্ষণ তুলি আপুর সাথে থাকবো। তুমি নিশ্চিন্তে যাও। কিন্তু অনিচ্ছায় ও ভারী পদক্ষেপে রোদ্দুর রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে নামতেই তার চোখে পড়ল রাজ্জাক রহমান, জুলেখা রহমান আর মিতার মুখে ফুটে উঠেছে এক অদ্ভুত বিষাক্ত বিজয়ের হাসি। এই পৈশাচিক হাসির রহস্য রোদ্দুর অনুধাবন করতে পারল না। ইতিমধ্যেই বাসায় এসে হাজির হয়েছে মাহির ও তার বাবা মা। মাহিরের বিষাক্ত ও লোলুপ দৃষ্টি সোজা অথইয়ের দিকে আটকে আছে। তা দেখে রোদ্দুরের রক্ত মাথায় চড়ে গেল, কিন্তু বড় ভাই পাশে থাকায় সে নিজেকে সংবরণ করল। সে ধীর পায়ে একপাশে দাঁড়িয়ে থাকা তুলির কাছে গেল। তুলির হাত দুটো নিজের হাতের মাঝে চেপে ধরে এক অপরাধীর মতো স্বরে বলল, তুলি, তোকে অনেক সময় অনেক কষ্ট দিয়ে কথা বলেছি। কেন বলেছি সেটাও তুই ভালো করেই জানিস। তার জন্য তোর এই ভাইটাকে ক্ষমা করে দিস প্লিজ বোন। আমার এই অবুঝ পুতুলটাকে তোর কাছে আমানত হিসেবে রেখে গেলাম। আমার পুতুলের যেন এক চুলো ক্ষতি না হয়। তুই তো জানিস ওর কিছু হলে তোর এই রোদ্দুর ভাইয়া আর বাঁচবে না। তুলি চরম অবাক হলো। রোদ্দুরের মতো শক্ত একটা ছেলেকে এতখানি অসহায় আর ভেঙে পড়তে সে জীবনে কখনো দেখেনি। ওর জন্য তুলির মনটা মায়ায় ভরে গেল। রোদ্দুর আবারও আকুল হয়ে বলল, তুলি প্লিজ একটা প্রমিস কর না। বল তুই আমার পুতুলকে আগলে রাখবি। আর কোনো দিন তোকে হার্ট করে কথা বলবো না, প্রমিস। কিছু একটা বল বোন, প্লিজ প্লিজ প্লিজ।
আচ্ছা ভাইয়া, আমি তোকে প্রমিস করছি অথইয়ের গায়ে আঁচড়টুকু লাগতে দেব না। রোদ্দুর যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আহনাব তাগাদা দিতেই সে এক ছুটে আবারও অথইয়ের কাছে গেল। ওর কপালে ঠোঁট ছুঁয়ে ধীর স্বরে বিড়বিড় করল, জান খুব সাবধানে থাকিস। অতপর রোদ্দুর বাসা থেকে বেরিয়ে এসে বাইকে গিয়ে বসলো। বাইক যত দ্রুত গতিতে এগোতে লাগলো, রোদ্দুরের বুকের তোলপাড় ততই বাড়তে থাকলো। শান্ত হওয়ার বদলে বুকটা যেন আগ্নেয়গিরির মতো ফুটছে। বাইক চালাতে চালাতে রোদ্দুরের কান দুটোতে হঠাৎ ভেসে উঠল বাসা থেকে বের হওয়ার মুহূর্তে মিতার ফিসফিস করে বলা সেই কথাটা, যাক এতদিনে বড় আপদটা ঘাড় থেকে বিদায় হবে তাহলে। এই একটা বাক্যের পিছনে কী ভয়ঙ্কর চক্রান্ত লুকিয়ে আছে তা রোদ্দুর মুহূর্তে বুঝে উঠতে পারছে না। তবে রাজশাহী পৌঁছেই সে কাজ শেষ করে ঝড়ের গতিতে আবার ঢাকায় ফিরে আসবে, নিজের ভালোবাসার কাছে ফিরে আসবে। গল্প চলবে।